তোমাদের আজকের লেকচার হচ্ছে চ্যাপ্টার 21 এর উপর ISO 9000 QMS কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাদের আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। চ্যাপ্টার 21 আজকে ISO 9000। তোমাদের পুরো সিলেবাসে মোট 3টা ভাগ ছিল। একটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটা কোয়ালিটেটিভ বিষয়গুলো, যেমন কোয়ালিটি সার্কেল বা আর কিছু ম্যাথমেটিক্যাল টুল ছিল, 7 টুলস অফ TQM, তারপর কাইজেন বা এই ধরনের টপিক ছিল টোটাল কোয়ালিটির কোয়ালিটেটিভ সাইডটা। আর কোয়ান্টিটেটিভ জিনিসগুলোর মধ্যে ছিল স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। মেইনলি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে মেইনলি দুটা জিনিস ছিল, একটা হচ্ছে স্যাম্পলিং প্ল্যান আর একটা হচ্ছে কন্ট্রোল চার্ট। এর বাইরে তোমাদের আরেকটা একটু ভিন্ন বিষয় আছে, সেটা হচ্ছে ISO 9000 QMS। QMS জিনিসটা কি? QMS মানে হচ্ছে পুরোটা হচ্ছে, এটা একটা অ্যাব্রিভিয়েটেড টার্ম, যার পুরোটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তুমি এই টার্ম থেকে বুঝতে পারছো ম্যানেজমেন্ট সিস্টেম। ISO 9000 একটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা কোয়ালিটি রিলেটেড, কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড। অর্থাৎ এই স্ট্যান্ডার্ডটা, এটা একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা কোয়ালিটি কন্ট্রোলের জন্য, কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য, কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি কন্ট্রোলের জন্য। সেই জন্য এটাকে বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এই ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমগুলোকে কমপ্লায়েন্স সিস্টেমও বলে। কমপ্লায়েন্স সিস্টেমের মূল কথাগুলো হচ্ছে যে এগুলোর জন্য কিছু রুল আছে। যারা এই কমপ্লায়েন্স সিস্টেমগুলো দিয়েছে বা যারা এই কোয়ালিটি এই অ্যাসুরেন্স সিস্টেমগুলো দিয়েছে, তারা কিছু রুলের কথা বলে এবং রুলগুলো তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি রুলগুলো, লিখিত রুল থাকতে হবে, এবং তুমি যদি লিখিত রুলগুলো মেনে চলো, তাহলে তুমি একটা সার্টিফিকেট পেতে পারো। এই ধরনের সিস্টেমগুলোকেই কমপ্লায়েন্স সিস্টেম বলে। কোয়ালিটির ক্ষেত্রে এরকম কমপ্লায়েন্স সিস্টেম হচ্ছে ISO 9000। একই রকম এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা কমপ্লায়েন্স সিস্টেম আছে, এটা হচ্ছে ISO 14000। 14000 ISO 9000 হচ্ছে কোয়ালিটি রিলেটেড, ISO 14000 হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড। এছাড়া আরো কিছু আছে, ISO 48000, ISO 15000, তারপর এমন কি আছে OHSAS, OHSAS, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসুরেন্স সিস্টেম। তোমার কর্মক্ষেত্রে তোমার হেলথ অ্যাসুরেন্স, কর্মক্ষেত্রে তোমার যে এমন কিছু থাকবে না যাতে তোমার হেলথ ডেটোরিয়েট করতে পারে, অথবা কর্মক্ষেত্রে তোমার সিকিউরিটি, এগুলো দেখার জন্য, হেলথ সিকিউরিটি এগুলো দেখার জন্য হচ্ছে OHSAS, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসুরেন্স সিস্টেম, OHSAS। এরকম আরো অনেকগুলো কমপ্লায়েন্স সিস্টেম আছে। তার মধ্যে যতগুলো কমপ্লায়েন্স সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ISO 9000। তুমি প্রচুর বিজ্ঞাপন দেখতে পাবে বাংলাদেশে, বিভিন্ন বিলবোর্ড, ব্যানারে, তারপর পত্রিকায়, টেলিভিশনে ISO 9000 সার্টিফাইড। ISO 9000 সার্টিফাইড মানে হচ্ছে, তার মানে কোয়ালিটির ক্ষেত্রে তারা একটা সার্টিফিকেট পেয়েছে। আসলে বাস্তবতা হচ্ছে তারা ক্লেম করে যে তাদের কোয়ালিটি এতটা ভালো যে তাদের কোয়ালিটি ভালোর জন্য কোনো রিকগনাইজ প্রতিষ্ঠান তাদেরকে ISO 9000 সার্টিফিকেট দিয়েছে, বিকজ দেয়ার কোয়ালিটি ইজ সো গুড। ব্যাপারটা কিন্তু বাস্তবে তা না। বাস্তবে হচ্ছে কিছু সুনির্দিষ্ট লিখিত রুল আছে। তুমি যদি রুলগুলো পালন করো, রুল অনুযায়ী অর্গানাইজেশন চালাও, তাহলে তুমি সার্টিফিকেট পাবে। এটাই হচ্ছে মূল কথা। এরপর বাস্তবে তুমি কি করছো সেটা খুব একটা ISO 9000 এর মাথা ব্যথা না। বাস্তবে তুমি কি করছো আর তোমার ডকুমেন্টে কি আছে, যা কিছু হবে সেটা হচ্ছে ডকুমেন্টে কি আছে। ডকুমেন্টটা যদি আপ টু ডেট থাকে, ডকুমেন্টটা যদি চাকচিক্যপূর্ণ, আকর্ষণীয় হয়, ডকুমেন্টের সমস্ত রুল যদি থাকে, এবং যখন তারা আসবে তখন যদি তুমি দেখাতে পারো যে তুমি ডকুমেন্টের লেখা রুল অনুযায়ী কাজ করছো, তাহলে তুমি সার্টিফিকেট পেতে পারো। এটা কোয়ালিটিকে, সত্যি কথা হচ্ছে এটাকে সুনির্দিষ্টভাবে কোয়ালিটিকে ইন্ডিকেট করে না,
তবে হ্যাঁ, ম্যানেজমেন্টকে ইন্ডিকেট করে যে ম্যানেজমেন্ট ইজ ড্রিভেন বাই ফিক্সড রুলস অ্যান্ড রেগুলেশনস। এখন সেটার মাধ্যমে যদি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে দেন ফাইন, হতেই পারে। তবে এটাও সত্য, এটা যেমন নেগেটিভ সাইড আমি এতক্ষণ বলছি, তেমনি পজিটিভ সাইড হচ্ছে যে একটা অর্গানাইজেশন যদি সত্যি কোয়ালিটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ব্যাপারে, সেক্ষেত্রে ISO 9000 তাকে হেল্প করতে পারে। আর একটা অর্গানাইজেশন যদি কোয়ালিটির ব্যাপারে আদৌ ইন্টারেস্টেড না হয়, তাহলে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট না করেই সে ISO 9000 সার্টিফিকেট মেনটেন করতে পারে। বাংলাদেশের শতকরা 90% মানুষই, 90% অর্গানাইজেশনই কোয়ালিটি ইমপ্রুভ না করে ISO 9000 সার্টিফিকেটটা নেয় দুইটা কারণে। এক হচ্ছে ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস, আর দুই হচ্ছে অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে সরকারি প্রকিউরমেন্ট রুলে বলা আছে যে অর্গানাইজেশন শুড হ্যাভ অর মাস্ট হ্যাভ ISO 9000 রুল, ISO 9000 সার্টিফিকেট, তখন তারা নিতে বাধ্য হয়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, বাংলাদেশের সমস্ত কেবল ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিক্যাল কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ISO 9000 সার্টিফিকেট আছে। কারণ আমি তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, মেবি আই এম রং, কিন্তু তাদের একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলে জেনেছি যে বেশিরভাগ সরকারি যে বিডিং হয়, সরকারি কেনাকাটার সময় যে তাদেরকে যে কোটেশন বা টেন্ডার সাবমিট করতে হয়, তাতে ISO 9000 এর কথা প্রিরিকুইজিট হিসেবে অনেক ক্ষেত্রে বলা থাকে। স্বাভাবিকভাবেই ওই প্রিরিকুইজিটটা পূরণের জন্য তারা ISO 9000 সার্টিফিকেট নেয়, নট ফর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। যাই হোক, আমি অনেক নেগেটিভ কথা বললাম, পজিটিভ কথাও বলেছি যে কেউ যদি সত্যি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে ইন্টারেস্টেড হয়, তাহলে ISO 9000 ক্যান হেল্প দেম এ লট। কারণ অর্গানাইজেশনের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস লিখিত আকারে থাকে, এবং কেউ যদি সেই লিখিত, মনে রাখবে যা কিছু মানুষ পৃথিবীতে লিখিত, ডকুমেন্টেড, তার কোথাও কিন্তু খারাপ কিছু নাই, সবই ভালো কথা আছে। যা কিছু রিটেন, রিটেন জিনিসে মানুষ খারাপ কিছু রাখে না, খারাপ কিছু করে বাস্তব জীবনে যেটার কোনো প্রমাণ থাকে না, কিন্তু রিটেন জিনিসে তো প্রমাণ আছে। স্বাভাবিকভাবে ISO 9000 এ ভালো ভালো কথা আছে, তুমি যদি সেগুলো রুলগুলো সত্যি মেনে চলো, তাহলে তোমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবেই, খুব স্বাভাবিক। তার মানে যারা ইন্টারেস্টেড তারা ISO 9000 তাদের সত্যি হেল্প করতে পারে, এটা হচ্ছে পজিটিভ দিক। আর যারা ইন্টারেস্টেড না, তাদের ISO 9000 উপেক্ষা করেও সার্টিফিকেট মেনটেন করার প্রচুর সুযোগ আছে। আমি নাম বলবো না, এটা রেকর্ডেড সিস্টেম বলে নাম বলতে পারছি না। রেকর্ডেড সিস্টেম না হয়ে যদি ক্লাস হতো, ফিজিক্যাল ক্লাস হতো, তখন আমি অনেক কোম্পানির নাম বলতে পারতাম বাংলাদেশে যারা ISO 9000 এর কিছুই করে না, কিন্তু সার্টিফিকেট যথারীতি মেনটেন করছে। রেকর্ডিং বলে আমি তোমাদের বলতে পারছি না। যাই হোক, এই ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম অনেকগুলো, কমপ্লায়েন্স সিস্টেম অনেকগুলো, বা অ্যাসুরেন্স সিস্টেম অনেকগুলোর কথা বলেছি, যেমন ISO 9000 কোয়ালিটি রিলেটেড, ISO 14000 এনভায়রনমেন্ট রিলেটেড। তোমাদের নেক্সট সেমিস্টার 4-1-এ এনভায়রনমেন্টের উপর, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের উপর 1 ক্রেডিট একটা কোর্স আছে। আসলে এটা 1 ক্রেডিট না, এটা 3 ক্রেডিট কোর্স, প্রজেক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। 2 ক্রেডিট প্রজেক্ট ম্যানেজমেন্ট, 1 ক্রেডিট এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। তখন প্রবাবলি আমি পড়াবো, প্রবাবলি ওই 1 ক্রেডিট পড়াবো, আমি নট শিওর, বাট প্রবাবলি পড়াবো ISO 14000, ওটা এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাসুরেন্স সিস্টেম। তেমনি আরো তো অনেক বললাম, ISO 18000 আছে, 14000 আছে, 15000 আছে, বিভিন্ন এরকম বিভিন্ন বিষয়ের উপর অ্যাসুরেন্স সিস্টেম। আমরা আজ, এটা আমাদের কোর্স হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর, সুতরাং আমরা ওগুলো নিয়ে কথা বলতে পারি না। আমাদের কথা বলতে হবে যে কোয়ালিটি রিলেটেড কি কি অ্যাসুরেন্স সিস্টেম আছে। কোয়ালিটি রিলেটেডও অনেক অ্যাসুরেন্স সিস্টেম আছে, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ISO 9000 QMS, যেটা এখন আমরা পড়ছি। এছাড়া আছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, GMP, এটা বাংলাদেশে প্রচুর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর আছে। আমি যতটুকু জানি যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ইজ হাইলি এনকারেজড বাই আমেরিকার FDA, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমেরিকার, তোমরা করোনা নিয়ে জানো যে বিভিন্ন যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেগুলোর অনুমোদন লাগবে FDA এর কাছ থেকে। FDA হচ্ছে আমেরিকার একটা প্রতিষ্ঠান যারা রিকগনাইজ ড্রাগ বা মেডিসিন গুলোর স্বীকৃতি দেয়। এটাকে বলে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, FDA। তো ওরা হাইলি এনকারেজ করে জিএমপির ব্যাপারে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জিএমপি বেশিরভাগেরই আছে, বা সবগুলোরও থাকতে পারে, সবগুলোর হয়তো হবে না কারণ অনেক ছোট ছোট কোম্পানি আছে, তবে বড় কোম্পানিগুলো সবারই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এই অ্যাসুরেন্স সিস্টেমটা আছে।
এটা বাংলাদেশে তার মানে এই না যে কেবল ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য, এটা অন্যরাও যদি ইমপ্লিমেন্ট করতে চায় তো করতে পারে। এছাড়া আরেকটা হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এটাকে সংক্ষেপে অ্যাব্রিভিয়েটেড টার্ম হচ্ছে HACCP, হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এটাও জেনারিক, বাট বাংলাদেশে এবং সারা পৃথিবীতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা ফুড রিলেটেড কোম্পানিগুলো এই সার্টিফিকেশন নেয়। ফুড, যেমন ফ্রোজেন ফুড, এমনকি যে বাংলাদেশ চিংড়ি রপ্তানি করে, চিংড়ি বিদেশে রপ্তানি করে, তারা ওই যারা আমদানিকারক ইউরোপ বা আমেরিকা, তারা বলে যে HACCP সার্টিফিকেট থাকতে হবে। বাংলাদেশে তুমি কিছু কিছু, আমি কোম্পানির নামগুলো বলছি না, রেকর্ড সিস্টেম বলে, এটা আমি যদিও পজিটিভ কথা বলছি, বাংলাদেশে কিছু আইসক্রিম কোম্পানি, কিছু কনডেন্সড মিল্ক কোম্পানি, এদের গায়ে, এদের কন্টেইনার বা প্যাকেটের গায়ে দেখবে লেখা আছে HACCP সার্টিফাইড। টেলিকমিউনিকেশনের জন্য এরকম একটা স্পেশাল কমপ্লায়েন্স সিস্টেম বের হয়েছিল, এটা চলেছে কিনা আমি জানি না, নাকি বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে TL9000। তারপর অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য এরকম একটা কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম চালু হয়েছিল, এটার নাম ছিল QS9000। এই কমপ্লায়েন্স সিস্টেমগুলোর মূল কথাই হচ্ছে যে ডকুমেন্টেড গাইডলাইন বা রুল থাকবে, তোমাকে সেই রুলগুলো ফলো করতে হবে, রুলের বাইরে তুমি যেতে পারবে না। তোমার যদি মনে হয় রুলটা ভুল আছে, রুলটা কারেক্ট করো, কিন্তু রুলে যা লেখা আছে তাই তোমাকে ফলো করতে হবে। তুমি রুল ভুল আছে বলে তুমি কারেক্ট পথে চলছো, এটা তাই লিখিত রুল বাদ দিয়ে তুমি কারেক্ট পথে চলছো, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। লিখিত ভুল যদি থাকে, তুমি ভিন্ন রুল যদি মনেও করো ভিন্ন রুলটাই কারেক্ট, তুমি সেটা অনুসরণ করতে পারবে না। তোমাকে আগে রুল চেঞ্জ করতে হবে, তারপর সেটা পালন করতে হবে। আগে রুল চেঞ্জ করতে হবে, তারপরে। রুলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার যদি মনে হয় রুলগুলো স্ট্যাবলিশ করা হয়েছে এবং কোম্পানির প্রতিটা এমপ্লয়ি প্রতিটা কাজের জন্য, প্রতিটা অ্যাক্টিভিটি, প্রতিটা ফাংশনের জন্যই রুলগুলো প্রপারলি ফলো করে যাচ্ছে এবং এভরিথিং ইজ বিং ডান অ্যাপ্রোপ্রিয়েটলি বাই সেট রুলস আর রেগুলেশনস, তখন তুমি রিকগনাইজড কিছু প্রতিষ্ঠান আছে যাদেরকে সার্টিফিকেশন বডি বলে, এদের আরেকটু ডিটেল নাম হচ্ছে এক্সটার্নাল থার্ড পার্টি অডিট অর্গানাইজেশন। এরা অডিটের জন্য আসবে, এসে দেখবে সত্যি তোমার প্রতিটা জায়গার জন্য রুল আছে কিনা এবং তুমি সেই রুল অনুযায়ী সব কাজগুলো করো কিনা। এটা তারা প্রুভেন রেকর্ড চাবে। রেকর্ড কিপিং ইজ এ মাস্ট। তোমার 6 মাস আগে তুমি কি করেছিলে এটা তো অডিট তো দেখতে পাবে না, তোমাকে সেটা প্রমাণ করতে হবে ডকুমেন্ট বা রেকর্ড দেখিয়ে, যে এই যে রেকর্ড আমার রুলে, যেমন ফর অ্যাজ এন এক্সাম্পল বলছি, আমার রুলে বলা হচ্ছে যে আমি প্রতিটা প্রোডাক্টের জন্য একটা পার্টিকুলার স্যাম্পল সাইজ নিই এবং তার জন্য কন্ট্রোল চার্ট করে আমি দেখি যে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে কিনা, এটা রুলে বলা আছে ধরা যাক। এখন আমাকে দেখাতে হবে যে এটা তো নভেম্বর মাস, যে তুমি জুন মাসে বা জুলাই আগস্ট মাসে, আমি রেকর্ড দেখতে চাই যে আগস্ট মাসে তুমি এই যে কন্ট্রোল চার্ট গুলো করেছিলে সেই কন্ট্রোল চার্ট গুলো কোথায়, তোমাকে ডকুমেন্ট দেখাও, আমাকে ডকুমেন্ট দেখতে চাই। তুমি যদি ডকুমেন্ট এনে দেখাতে পারো যে তুমি জুলাই আগস্ট মাসে এই যে এগুলো কন্ট্রোল চার্ট আমরা তৈরি করেছিলাম জুলাই আগস্টে, দেন ফাইন, রেকর্ড দেখতে চাবে। কিন্তু গ্যাপটা তো ওইখানেই, তুমি ওটা সত্যি কি জুলাই আগস্টে তৈরি করেছো নাকি অডিট হওয়ার 1 সপ্তাহ আগে তৈরি করে ব্যাকডেট দিয়ে রেখে দিয়েছো? যারা ইনসিনসিয়ার, যারা অসৎ, তারা এগুলো করে। আমি নাম বলতে পারি কিন্তু বলবো না, বাংলাদেশের একাধিক কোম্পানি আমি নিজে ফেস করেছি, অডিটের 1 মাস আগে তারা এই ধরনের ব্যাকডেট দিয়ে পুরানা রেকর্ড তৈরি করে রেখেছে, অডিটে যখন এসছে পুরানা রেকর্ড দেখিয়েছে ব্যাকডেট দেওয়া। বাংলাদেশে এগুলো সবই হয়। যাই হোক, এই ISO 9000টা সবচেয়ে কমন কমপ্লায়েন্স সিস্টেম। এটা অ্যাপ্লিকেবল টু এনি কাইন্ড অফ অর্গানাইজেশন, প্রোডাকশন অর্গানাইজেশন, সার্ভিস অর্গানাইজেশন, এমনকি হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এমনকি ইউনিভার্সিটি। ইউরোপ, আমেরিকা, এশিয়াতে প্রচুর হসপিটাল, ইউনিভার্সিটি, ডায়াগনস্টিক সেন্টার, এদের ISO 9000 সার্টিফিকেট আছে। এমনকি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পর্যন্ত ISO 9000 সার্টিফিকেট নিতে পারে, যে কোনো অর্গানাইজেশন, এনিবডি ক্যান টেক। যেমন থাই এয়ারওয়েজের, থাই যে জাতীয় এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ, তাদের যে ক্যাটারিং সার্ভিস তোমরা অনেকেই জানো, কেউ 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 হয়তো নাও জানতে পারো, হয়তো বা সবাই জানতে পারো। ক্যাটারিং সার্ভিস হচ্ছে তোমার প্লেনে যে খাবার বা
ফুড আইটেমগুলো দেওয়া হয়, এগুলোর যে যারা দেখাশোনা করে তাদের সেটাই হচ্ছে ক্যাটারিং সার্ভিস। এটা তো হোটেল, রেস্টুরেন্ট, এমনকি কনভেনশন সেন্টারেও ক্যাটারিং সার্ভিস কথাটা বলে, সেখান থেকে তোমরা অবশ্যই জানো ক্যাটারিং সার্ভিস। তো থাই এয়ারওয়েজের যে ক্যাটারিং, তাদের ক্যাটারিং সার্ভিসের ISO 9000 সার্টিফিকেট ছিল। এটা অনেকেই অনেকদিন ধরেই একটা বিতর্ক ছিল যে আমি কি ISO 9000 তাহলে নিব নাকি TQM ইমপ্লিমেন্ট করব। অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিমত ছিল, কেউ বলে TQM, কেউ বলে ISO 9000। অ্যাকচুয়ালি এটা বিতর্কের বিষয় না। এটা ISO 9000 অর্গানাইজেশনরা যারা এটা চালু করেছে তারাই পরে এটা ক্লিয়ার করেছে যে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, রাদার কমপ্লিমেন্টারি, একে অপরকে কমপ্লিমেন্ট করে। যে কারণে বরং তারা ISO 9000 পরে বলেই দেয় যে তাদের সিস্টেমটাই শুড বি বেসড অন TQM প্রিন্সিপলস, যে ISO 9000 সার্টিফিকেশন বা ISO 9000 অ্যাক্টিভিটি গুলোই শুড বি বেসড অন TQM প্রিন্সিপলস। এখানে 8টা প্রিন্সিপল দেওয়া আছে, তোমাদের আমি সবগুলো ব্যাখ্যা করছি না, 3-4টা ব্যাখ্যা করছি, বাকিগুলো তোমরা বুঝতে পারবে। দেখো, যেমন দেখো, তোমার ISO 9000 এর রুল গুলো হতে হবে কাস্টমার ফোকাস। কাস্টমার ফোকাস তো TQM এর মূল কথা, তোমরা জানো। এখানে অ্যাপ্রোপ্রিয়েট লিডারশিপ গড়ে তুলতে হবে। তোমরা লিডারশিপের কথা জানো। TQM এর যে দুটো অ্যাওয়ার্ড, একাধিক অ্যাওয়ার্ড সিস্টেম আছে, তার মধ্যে আমরা যে দুটো পড়েছি সেগুলো হচ্ছে ডেমিং অ্যাওয়ার্ড এবং ম্যালকম বলড্রিজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড। এগুলো দুটাতেই কিন্তু লিডারশিপের কথা বলা হয়েছে। তারপর ইনভলভমেন্ট অফ অল পিপল, প্রতিটা এমপ্লয়িকে ইনভলভ করতে হবে, এটা তো TQM এর কথা। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এটাও তো TQM এর কথা। এইভাবে তুমি যদি দেখো প্রতিটা প্রিন্সিপলই TQM এর প্রিন্সিপল। অর্থাৎ ISO 9000 এর সাথে TQM এর কোনো বিরোধ নাই, কোনো কনফ্লিক্ট নাই, রাদার দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। আর TQM প্র্যাকটিস করলে ISO 9000 সার্টিফিকেট নেওয়া যাবে না এমন কোনো কথা নাই। ISO 9000 আজকে যত দূর পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু আগিয়ে যাই আবার আমি ফিরে যাব, যেটা তুমি দেখতে পাও সেটা অ্যাকচুয়ালি 2015 ভার্সন। এটা কিছুদিন পর পর রিভিশন হয়, এভরি 5 ইয়ার্স এটা রিভিশন হয়। তার আগে আমি একটু বলি আর একটা কথা, যে পৃথিবীতে সবকিছুর ইউনিফর্মিটি আনার জন্য, স্পেশালি ইন বিজনেস এরিয়া, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, সার্ভিস অর্গানাইজেশন হতে পারে, ইউনিফর্মিটি আনার জন্য একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। এই সিস্টেমটার নাম, এরা ইন্ট্রোডিউস করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, কিন্তু তুমি যদি এটাকে অ্যাব্রিভিয়েট করো তাহলে IOS দাঁড়ায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, কিন্তু এটাকে ISO বলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। ISO বলার পিছনে মূল কারণ হচ্ছে, যদিও অরিজিনাল নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটাকে ISO বলার পিছনে মূল কারণ হচ্ছে গ্রিক একটা শব্দ আছে যাটা হচ্ছে আইসো। এটা অ্যাব্রিভিয়েটেড টার্ম না, এটা একটা জাস্ট ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড আইসো। আইসো তোমরা বিভিন্ন কেমিস্ট্রিতেও আইসো দিয়ে, আইসোমেট্রিক ভিউ, আইসোপ্রোপাইল, আইসো এরকম অনেক আইসো দিয়ে অনেক কিছু পড়েছো। আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোমেট্রিক ভিউ, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিফর্মিটি। এটার মিনিং, গ্রিক ওয়ার্ডের মিনিং হচ্ছে ইউনিফর্মিটি। প্রতিটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের মধ্যে একটা ইউনিফর্মিটি আনার জন্য একটা সিস্টেম চালু করে। যেহেতু গ্রিক ওয়ার্ডে এটা হচ্ছে আইসো, শব্দটা আইসো মানে ইউনিফর্ম, সেই জন্য অর্গানাইজেশনটা ISO নামে পরিচিত। ISO উদ্দেশ্য হচ্ছে আইসো শব্দের সাথে একটা মিল রাখা। এর হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আমি জানি না তোমাদের কেউ সুইজারল্যান্ডে গেছো কিনা। সুইজারল্যান্ডের জেনেভাতে এটার হেড অফিস। পৃথিবীর প্রায় সব দেশই এই ISOর মেম্বার, বাংলাদেশও মেম্বার। ওই দেশের, পৃথিবীর যে কোনো দেশের যে স্ট্যান্ডার্ডাইজেশন রিলেটেড যে সরকারি প্রতিষ্ঠান থাকে, তারাই হচ্ছে ওই সরকারের প্রতিনিধিত্ব করে ISOতে। বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। BSTI এর নাম তোমরা জানো হোপফুলি। BSTI বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করতে গেলে BSTI এর সিল লাগে, তোমরা জানো, একটা ট্রায়াঙ্গল সিল দেয় তারা প্রোডাক্টের গায়ে, BSTI এর সিল। আর BSTI এর সিল না থাকলে এটা বেআইনি হিসেবে ধরা যেতে পারে, আইন অনুযায়ী তাকে ধরা যেতে পারে। তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। এই অর্গানাইজেশনে বাংলাদেশের মতো প্রায় প্রতিটা দেশই মেম্বার। এই অর্গানাইজেশনটা কোয়ালিটি রিলেটেড এই স্ট্যান্ডার্ডটা তৈরি করে, তারপর প্রতিটা দেশ সেটা
প্রতিটা দেশের বিজনেস অর্গানাইজেশনগুলো এগুলো ইমপ্লিমেন্ট করে, সরকারি অর্গানাইজেশনও চাইলে ইমপ্লিমেন্ট করতে পারে। প্রথম এই ইউনিফর্মিটি আনার জন্য প্রথম একটা স্ট্যান্ডার্ড রিলিজ করা হয় 1987 সালে। 1987 তখন টিকিউএম রিলেটেড কোনো কথা এর মধ্যে ছিল না। তখন 3টা সার্টিফিকেট দেওয়া হতো, 9001, 9002, 9003। এই 3টা সার্টিফিকেটের পেছনে মূল জিনিস একই, কিন্তু স্কোপ কতটুকু এরিয়াতে এটা অ্যাপ্লিকেবল, স্কোপটা কতটুকু সেটা ভ্যারি করে এই 3টাতে। এরপরে কথা ছিল যে প্রতি 5 বছর পর পর রিভিশন হবে, কারণ বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, কালচার চেঞ্জ হচ্ছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার মোর ডাইনামিক হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, কাজের ধরন চেঞ্জ হচ্ছে, অতএব রুলগুলো চেঞ্জ হতে হবে। স্বাভাবিকভাবেই বলা হয়েছিল যে প্রতি 5 বছর পর পর পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে কনটেক্সটে নতুন করে রুল তৈরি করা হবে, গাইডলাইন দেয়া হবে। তাই 5 বছর পর পর এটা রিভিশন হবে। তো 5 বছর পর যখন আইএসও নতুন রিভিশন দেওয়ার কথা, সেটা তারা পারেনি, তারা দিতে পেরেছে আরো 7 বছর পর 1994 সালে। 1992 আসার কথা ছিল, কিন্তু পরবর্তী ভার্সন এসেছে 1994। এটা ঠিক আইএসওর কোনো ফল্ট না অ্যাকচুয়ালি, পিওরলি কিছুটা ফল্ট তো অবশ্যই আছে, কিন্তু পুরোপুরি আইএসওর না। এই দেরি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে মেম্বার কান্ট্রিগুলো, এরা যে রিভিশন গুলো দেয়, এদের হয় কি যখন নতুন ভার্সন তৈরি হয় তখন একটা ড্রাফট কপি আগে মেম্বার কান্ট্রিগুলোতে পাঠানো হয়, ড্রাফট কপি দেখে ওরা বিভিন্ন কমেন্ট করে, বিভিন্ন সাজেশন দেয়, ওই অনুযায়ী রিভিশন হয়, রিভিশন হয়ে নতুন আর একটা কপি তৈরি হয়। তো এই যদি মেম্বার কান্ট্রিগুলোতে যদি রিভিশন গুলো একটু বেশি হয়, তারা যদি একটু বেশি দেরি করে, তখনই পরবর্তী ভার্সনটা আইএসও আর সময় মতো রিলিজ করতে পারে না। এটা তাদের মেইন প্রবলেম হচ্ছে এখানে। মূল সমস্যাটা আইএসও না, মূল সমস্যা হচ্ছে মেম্বার কান্ট্রিগুলো। এরপরে আবারও 6 বছর পর 2000 সালে থার্ড ভার্সনটা আসে। এই সময় 3টা সার্টিফিকেট উঠিয়ে দিয়ে একটাই সার্টিফিকেট করা হয়, শুধু 9001, 9002, 3 এগুলো তুলে দেওয়া হয়। এবং শুধু তাই না, এটা একটা মেজর রিভিশন ছিল, যে কারণে 2টা সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয় এবং কেবল 9001 রাখা হয়। আর শুধু তাই না, তখন এমফাসিস দেওয়া হয় টিকিউএম এর উপর, যে তুমি যা কিছু রুল তৈরি করবে তার রুলগুলো হতে হবে ফোকাসড অন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এরপর পরবর্তী ভার্সনটা অনেক দেরিতে আসে, প্রবাবলি সবচেয়ে বেশি দেরিতে। 2008 সালে ফোর্থ ভার্সনটা আসে, তখনও একটা সার্টিফিকেট এবং এখানেও টিকিউএম এর উপর এমফাসিস দেওয়া হয়েছে। এরপর লাস্ট ভার্সন হচ্ছে 2015-তে, এটাই লাস্ট ভার্সন, 2015 পর আর আসেনি। তবে এটা যেহেতু 2020 অলরেডি 5 বছর হয়ে গেছে, আগামী 2-3 বছরের মধ্যে নতুন ভার্সন চলে আসার কথা। তো এটারও মূল এমফাসিসটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর। এখন যেটা প্রচলিত আছে সেটা আইএসও 2015। এখন মূল কথা হচ্ছে যে আইএসও কিছু গাইডলাইন দিয়ে দেয় এবং গাইডলাইন দিয়ে অর্গানাইজেশন গুলোকে বলে যে এই গাইডলাইন অনুযায়ী তুমি তোমার রুলটা তৈরি করে নাও। যে কারণে একটা কোম্পানির আইএসও রুলগুলোর সাথে আরেকটা কোম্পানির আইএসও রুলগুলোর অনেক পার্থক্য থাকবে, মিল থাকবে না। কারণ আইএসও আসলে রুলগুলো তৈরি করে দেয়নি, আইএসও শুধু গাইডলাইন দিয়েছে, দিয়ে বলেছে যে এই রকম রুল থাকতে হবে, এই এরিয়াতে রুল থাকতে হবে। এখন কোম্পানির দায়িত্ব সেই গাইডলাইন অনুযায়ী নিজেদের রুল তৈরি করা। অতএব কোম্পানি এ এর এক ধরনের রুল হবে, কোম্পানি বি এর আরেক ধরনের রুল হতে পারে। তার মানে এই না যে কোম্পানি এ সার্টিফিকেট পেলে কোম্পানি বি এর রুল যেহেতু ভিন্ন সে পাবে না, তা না, যে কেউ পেতে পারে, শুধু সমস্ত এরিয়া কাভার করলেই হলো। কোন কোন এরিয়াতে থাকতে হবে সেটা আইএসও মোট 8টা সেকশন বলেছে, 8টা সেকশন। তোমাদের বইয়ে 2008 ভার্সনেরও একটা গাইডলাইন আছে, 2008 ভার্সন অলরেডি কিন্তু বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে যাওয়ার কারণে সেটা আমি আর পড়াচ্ছি না, তবে তোমরা একবার দেখে নেবে। 2015 ভার্সনটা আমি পড়াচ্ছি, এটা 2015 সেকশন 4 বা ক্লজ 4। এটা এইখানে ক্লজ 4 এর আন্ডারে তোমার অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনটা কি কি করে, কি ধরনের প্রোডাক্ট তৈরি করে, তোমার অর্গানাইজেশনের বিষয়টা ক্লিয়ার করবে, যে অর্গানাইজেশন এক্স্যাক্টলি কি, এরা কি কি প্রোডাক্ট তৈরি করে, কতটা স্কোপে কাজ করে, তাদের ইন্টারেস্টেড পার্টিগুলো যেমন সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, এরা কারা, এই পুরো অর্গানাইজেশনটাকে ডিফাইন করতে হবে। সেকশন 5 বা ক্লজ 5, তোমরা জানো আইনের যে ধারা থাকে,
বাংলাদেশের যে আইনের ধারা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে আইনগুলো, সেগুলোতেও ধারা আছে, উপধারা আছে, তাই না? ক্লজ, সাব ক্লজ, ধারা হচ্ছে ক্লজ, উপধারা হচ্ছে সাব ক্লজ, উপধারা, উপর আবার উপধারা, উপধারা, এরকম অনেক ভাগ ভাগ থাকে। ISO 9000 এর রুলগুলো এরকম বিভিন্ন ভাগে বিভক্ত। ক্লজ, আমি শুধু ক্লজ গুলো বলছি। এই যে ক্লজ 4 বললাম, তার আবার 4.1 আছে, 4.2 আছে, 4.3 আছে, সেগুলো হচ্ছে সাব ক্লজ, উপধারা। আবার সাব ক্লজের আবার উপধারা থাকতে পারেন, যেমন 4.1.1, 4.1.2, 4.1.3, আবার 4.1.1 এ, 4.1.1 বি, এরকমও থাকতে পারে। ভাগ, অনেক ভাগ। আমি শুধু মেইন ধারাগুলো বলছি। পুরা উপধারা সহ যদি ডিটেল পড়াতে চাই, শুধু এইটার উপরই কমপক্ষে 2 সপ্তাহ 6টা লেকচার দিতে হবে। এত তো সম্ভব না। তোমরা যদি অর্গানাইজেশনে, কোনো অর্গানাইজেশনে চাকরি করার সময় তোমাদের যদি প্রয়োজন হয়, তখন তোমাদের ডিটেলটা পড়ে নিতে হবে। তোমরা শুধু এখন জেনে রাখবে যে ISO 9000 জিনিসটা কেমন। শুধু এই ISO 9000 এর উপর 2 সপ্তাহ বা 6টা ক্লাস নেওয়া সম্ভব না। কারণ তোমাদের তো কোয়ালিটি, তোমাদের কোর্স তো একটাই, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে তো মেইনলি TQM, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এগুলো পড়াতে হয়। আমি শুধু মেইন ধারা সম্পর্কে তোমাদের আইডিয়া দিচ্ছি। আচ্ছা, তোমাদের এমনি কথা প্রসঙ্গে একটা জিনিস বলি, যে এইগুলো যারা অডিট করতে যায়, গিয়ে তোমাকে সার্টিফিকেট দিতে পারে যে ব্যক্তিরা, সেই ব্যক্তিদের আবার কিন্তু পার্সোনাল সার্টিফিকেট থাকতে হয়। এটাও আইএসওই সার্টিফিকেট। আইএসও সরাসরি দেয় না কোনো সার্টিফিকেট। আইএসও যে সমস্ত অর্গানাইজেশনকে রিকগনাইজ করে, সেই রিকগনাইজড অর্গানাইজেশনগুলো সার্টিফিকেট দেয়। যেমন একটা বড় অর্গানাইজেশন এরকম হচ্ছে ব্যুরো ভেরিটাস। ব্যুরো ভেরিটাস যেমন অর্গানাইজেশনগুলোকে যারা সার্টিফিকেট দেওয়ার জন্য যে থার্ড পার্টি অডিট হয়, অডিট টিমে আবার পার্সোনাল সার্টিফিকেট থাকে এমন ব্যক্তিদের থাকতে হয়। পার্সোনাল যাদের সার্টিফিকেট আছে, এটাও আইএসও রিকগনাইজড অর্গানাইজেশন এর পরীক্ষা দিয়ে, লিখিত পরীক্ষা দিয়ে, পরীক্ষায় পাশ করে সার্টিফিকেটগুলো পেতে হয়। আমি নিজে এইরকম 1993 সালে আমি ব্যাংককে এরকম পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট পেয়েছিলাম। এই সার্টিফিকেট যারা পায়, তাদেরকে পরবর্তীতে প্রফেশনালি যখন কাজ করে, তাদেরকে বলা হয় লিড অ্যাসেসর। অ্যাসেস করে যারা, অ্যাসেসর। লিড অ্যাসেসর মানে অডিটর, অ্যাসেসর মানে অডিটর। লিড অ্যাসেসর বলে বা লিড অডিটর বলে। আমি সেরকম সার্টিফাইড 1993 সালে সার্টিফিকেশন নিয়েছিলাম পরীক্ষা দিয়ে। সেখান থেকে আমার এগুলোর উপর ডিটেল নলেজটা আসে। আমি মেইনলি একাডেমিক পারপাজে সার্টিফিকেটটা নিয়েছিলাম, কমার্শিয়াল পারপাজে না, একাডেমিক পারপাজে, যে ISO 9000 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি ডিটেল জানতে চাই অ্যাকচুয়ালি। আচ্ছা, যাই হোক, ক্লজ 5, এটার আবার যেমন সাব ক্লজ আছে 5.1, 5.2, 5.3, তেমনি 5.1 এর আবার উপধারা আছে 5.1.1, 5.1.2, 5.1.3। এটা মূলত লিডারশিপ। লিডারশিপ বলতে অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিভাবে ডিফাইন করা আছে তোমার রুলে, প্রতিটা ব্যক্তির রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং অথরিটি, প্রতিটা ব্যক্তির রোলস, কার কি রোল থাকবে, কার কি রেসপন্সিবিলিটি থাকবে, কার কতটুকু অথরিটি থাকবে, ইট শুড বি ক্লিয়ারলি ডিফাইন এবং শুড বি রিটেন, নট শুড বি, মাস্ট বি রিটেন। কোয়ালিটি পলিসি একটা ডিফাইন করতে হবে। এটা আমি মূল ক্লজগুলো বলে যাচ্ছি, আবারও বলছি, ক্লজগুলোর সাব 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 ক্লজ থাকে, সাব সাব ক্লজ থাকে, এতগুলো বলছি না, আমি শুধু মূল ধারাগুলো বলে যাচ্ছি। সেকশন 6 হচ্ছে, ক্লজ 6 বলতে পারো প্ল্যানিং। প্ল্যানিং এর একটা মেজর বিষয় হচ্ছে যে এখানে এই নতুন ভার্সনে, 2015 ভার্সনে রিস্ক অ্যানালাইসিসের কথা বলা হয়েছে। অল কাইন্ডস অফ হ্যাজার্ডস অ্যান্ড রিস্কস, কোথায় কি কি পটেনশিয়াল রিস্ক থাকতে পারে, এটা তোমাকে প্রোঅ্যাক্টিভ ম্যানেজার হিসেবে আগে থেকে আইডেন্টিফাই করা থাকতে হবে, যে এইখানে এই ধরনের প্রবাবল হ্যাজার্ড আসতে পারে, এই রকমের হ্যাজার্ড আসতে পারে। কি কি হ্যাজার্ড হ্যাজার্ড আসতে পারে, এই হ্যাজার্ড গুলো থেকে কি ধরনের রিস্ক আসতে পারে, রিস্ক গুলো কতটুকু ক্ষতিকর। তোমরা কিন্তু টিকিওমেও এরকম একটা জিনিস পড়েছো। টিকিওমে একটা জিনিস তোমাদের পড়া আছে, ফেলিওর মোড অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস, এবং ক্রিটিক্যাল রিস্ক, কি 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 ক্রিটিক্যাল রিস্ক থাকতে পারে, এবং রিস্ক পয়েন্ট
কোন কাজের কি পরিমাণ রিস্ক তার একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিসও তোমাদের বলেছিলাম। রিস্ক পয়েন্ট এটা ক্যালকুলেট করে বের করতে হয়, probability of occurrence multiplied by probability of detection multiplied by degree of severity। এই পয়েন্টের তোমাদের যদি মনে থাকে P multiplied by D multiplied by S, PDS, failure mode and effect analysis এর সময় এটা আমরা বলেছিলাম। অর্থাৎ ভেরি সিমিলার, এখানে রিস্ক গুলো আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি FMEA ফলো করো TQM এর, তুমি করতে পারো, তার মানে এই না যে ISO 9000 তাহলে তোমার দরকার নাই। তুমি ISO 9000 এর ক্লজ 6 এ লিখবে যে আমি ফেলিয়ার মোড এন্ড ইফেক্ট অ্যানালাইসিস ফলো করি, FMEA ফলো করি, এবং তুমি রিস্ক প্রায়োরিটি নাম্বার, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, রিস্ক প্রায়োরিটি নাম্বার RPN নাম্বার, রিস্ক প্রায়োরিটি নাম্বার RPN ইকুয়াল টু PDS আমি পড়িয়েছি তোমাদের। তুমি বলতে পারো যে আমরা RPN রুলগুলো এভাবে লিখতে পারো যে আমরা RPN প্রতিটা কাজের জন্য RPN অ্যানালাইসিস করি, করে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেই। এইভাবে লিখিত রুলে লিখতে হবে, এবং যদি লিখো সেটা অনুসরণ করতে হবে। এটা আইএসওর মূল কথা। এবার সেকশন 7 ক্লজ 7, সেকশন 8 ক্লজ 8, সেকশন 9 ক্লজ 9, একইভাবে লাস্ট হচ্ছে সেকশন 10 ক্লজ 10। প্রতিটারই কিছু কিছু সাব ক্লজে তাদের ডিটেইল বলা আছে। ক্লজ 7 এ যেমন বলা আছে যে তোমার রিসোর্স গুলোকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। রিসোর্সের মধ্যে শুধু মেশিনারিজ, ইকুইপমেন্ট না, এমনকি ম্যান পাওয়ার, কোথায় কি ধরনের ম্যান পাওয়ার থাকতে হবে, ম্যান পাওয়ার গুলোর মধ্যে কমিউনিকেশন সিস্টেমটা কেমন হবে, সবকিছু ডকুমেন্টেড থাকতে হবে। কি কি ধরনের রিসোর্স, হার্ডওয়্যার, সফটওয়্যার, এমনকি ম্যান পাওয়ার, তাদের কোন কাজের কি যোগ্যতা থাকতে হবে, কি কি মেশিনারিজ থাকতে হবে, কোন কাজে মেশিনারিজ ইউজ হতে হবে, এগুলো ডিটেইল তোমাদের বলা থাকতে হবে রুলে। সেকশন 8 হচ্ছে বা ক্লজ 8 হচ্ছে অপারেশন। এটা তোমার অপারেশনস ম্যানেজমেন্ট কোর্সটার সাথে রিলেটেড, এই জন্য যে অপারেশনস ম্যানেজমেন্টে প্রোডাকশনের সাথে প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস এই সময় তোমার যে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল করতে হয়, অপারেশনাল প্ল্যানিং, এখানে বলা হয়েছে অপারেশনাল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। তুমি বলতে পারো প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে যে কাজগুলো করা হয় সেগুলোর লিখিত রুল হচ্ছে এইটার আন্ডারে। তুমি নন কনফর্মিং গুড বলতে বুঝো, নন কনফর্মিং গুড হচ্ছে ডিফেক্টিভ আইটেম, ডিফেক্টিভ গুডগুলো তুমি কি করো এক্স্যাক্টলি রুল অনুযায়ী, সেটা রুলে বলা থাকতে হবে তুমি ডিফেক্টিভ গুডগুলো নিয়ে এই ধরনের কাজ করো। তুমি যদি রিওয়ার্ক করার তোমার সুযোগ থাকে সেটাও লিখিত রুলে বলা থাকতে হবে। ক্লজ 9 হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশন। তোমার অর্গানাইজেশনের পারফরমেন্স কেমন, তুমি তো ইমপ্লিমেন্ট করেছো, তারপর কি তোমার অর্গানাইজেশনের পারফরমেন্স ভালো, তুমি কি রেগুলার এটা মনিটরিং করো, একবার সার্টিফিকেট নিয়ে তারপর ভুলে গেছো কিনা, তারপর চুপচাপ বসে আছো কিনা, এগুলোর জন্য আবার তোমাকে অডিট করতে হবে। অডিট, আমার একটা স্লাইড কি বাদ পড়ে গেছে কিনা আমি পরে দেখাচ্ছি। রেগুলার অডিট করতে হবে। অডিট দুই ধরনের হয়। হ্যাঁ, ও সরি, আমি 2-3টা স্লাইড বাদ দিয়ে পরের দিকে চলে গেছি। আচ্ছা, আমি রুলগুলো বলে আমি ফিরে যাচ্ছি। অডিট করতে হয়। অডিট দুই ধরনের হতে পারে। যারা এক্সটার্নাল থার্ড পার্টি কোম্পানি, যারা অডিট করতে আসলে, তুমি যদি মনে করো তোমার সমস্ত রুল আছে এবং তুমি সেই রুলগুলো অনুসরণ করো, তাহলে তুমি এক্সটার্নাল যে রিকগনাইজড অর্গানাইজেশন তাদেরকে ডাকতে পারো, তারা এসে অডিট করবে। 3 দিন, 4 দিন, 5 দিন অডিট করবে। এটা ডিপেন্ড করে তোমার অর্গানাইজেশনের সাইজ এবং কমপ্লেক্সিটি কতটুকু, সেই অনুযায়ী তারা অডিট করবে। অডিট করার পর যদি মনে করে সবকিছু ঠিক আছে, তাহলে তোমাকে একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটই হচ্ছে ISO 9000 সার্টিফিকেট। তবে এটা 3 বছর পর পর সার্টিফিকেটটা রিনিউ করতে হয়। এখন 3 বছর পর তোমাকে ধরা যাক 2017 সালে সার্টিফিকেটটা পেয়েছো, এখন 3 বছর পর 2020, 3 বছরে তুমি ISO 9000 যেহেতু সার্টিফিকেট একবার পেয়ে গেছো, মনের সুখে তুমি আর কোনো কাজ করনি। 3 বছর পর যখন অডিটে আসবে তখন ফলস ডকুমেন্ট তৈরি করে তাদেরকে দেখাচ্ছ। বাংলাদেশে বেশ কিছু অর্গানাইজেশন এই কাজ করে। তো সেটা যাতে না ঘটে সেই জন্য আইএসওর সাইড থেকে সিনসিয়ারিটির কোনো অভাব নাই। আইএসও যথারীতি বলেছে যে তুমি তাই রেগুলার অডিট করবে। 3 বছর পর পর তোমার থার্ড পার্টি অডিট এসে সার্টিফিকেট রিনিউ করবে, কিন্তু হোয়াই নট তুমি তোমার ম্যান পাওয়ার দিয়ে রেগুলার অডিট করো, এভরি উইক, প্রতি সপ্তাহে অডিট করো। তুমি একটা অডিট টিম তৈরি করো, তোমার অর্গানাইজেশনের ইন্টারনাল যে ম্যান পাওয়ার, তোমার যে এমপ্লয়ি, তাদেরকে দিয়ে একটা ইন্টারনাল টিম তৈরি করো।
এই ইন্টারনাল টিম রেগুলার বেসিসে অডিট করবে যে সবাই রুলটা অনুসরণ করছে কিনা, সবাই রুলটা অনুসরণ করে কিনা, এটাই হচ্ছে ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট তুমি করবে, রেগুলার ইন্টারনাল অডিট করবে, এবং যদি ইন্টারনাল অডিটের পর অডিটের রিপোর্টটা তুমি টপ ম্যানেজমেন্টের কাছে দিবে। টপ ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে এই অডিট রিপোর্টটা রিভিউ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পরবর্তীতে যে এক্সটার্নাল থার্ড পার্টি অডিট টিম আসবে তারা কিন্তু এই ম্যানেজমেন্ট রিভিউ এর রিপোর্টটা দেখতে চাইতে পারে, যে আমি তোমাদের ম্যানেজমেন্ট রিভিউ এর রিপোর্টটা একটু দেখতে চাই, কি কি সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো বাস্তবায়ন হয়েছে কিনা, পরে ফলো আপ করেছে কিনা, এটসেট্রা। তারপর লাস্ট হচ্ছে ক্লজ 10, যদি আমাদের দুটা স্লাইড বাকি আছে, ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটাই টিকিউএম এর কথা। এখানে টিকিউএম রিলেটেড প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে। কারেক্টিভ অ্যাকশন বলতে কি বোঝায়? তুমি যে রিওয়ার্ক করো, টিকিউএম যে রিওয়ার্কের কথা বলে, রিওয়ার্কের কথা তো আমরা বিভিন্ন সময় বলেছি, এই রিওয়ার্কটাই হচ্ছে বেসিক্যালি কারেক্টিভ অ্যাকশন, এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। অর্থাৎ এটার সাথে আইএসও 9000 এর সাথে টিকিউএম এর কোনো কনফ্লিক্ট নাই। আমি তোমাদের দুইটা স্লাইড বাদ দিয়ে গিয়েছিলাম। এখানে কিন্তু বলা হচ্ছে, তোমাদের একটা কথা আমি বলেছি যে আইএসও 9000 এর মূল কথা হচ্ছে যে রুলগুলো তৈরি করবে, প্রতিটা কাজের জন্য রুল তৈরি করতে হবে। তবে মনে রাখবে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই দুটো কিন্তু আইএসও 9000 এর স্কোপের বাইরে, কারণ এটা তোমার কনফিডেন্সিয়াল। আমি যদি এক্সটার্নাল থার্ড পার্টি এসে বলে তোমার অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশ আমাকে দেখাও, এটা তারা বলতে পারে না, কারণ অ্যাকাউন্টিং আইএসও 9000 এর স্কোপের বাইরে। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এগুলো আইএসও 9000 এর স্কোপের বাইরে, বিকজ দিস ফাংশনস আর কনসিডার্ড অ্যাজ কনফিডেন্সিয়াল টু অ্যান অর্গানাইজেশন। বাকিগুলো এর আওতার মধ্যে আসে। মার্কেটিং, প্রোডাকশন, ডিজাইন, মেইনটেনেন্স, পারচেজিং, সেলস সবই এই রুলের আওতায় আসে, অ্যাকাউন্টিং ফাইন্যান্স বাদে। সমস্ত ফাংশন বা ডিপার্টমেন্টের, এই দুটা বাদে সমস্ত ফাংশন ডিপার্টমেন্টের জন্য তুমি রুল তৈরি করবে। কিছু কিছু রুল থাকবে যেটা পুরো অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য। যেমন ধরো আমরা যদি বুয়েটের কথা বলি, আমরা তো আগেই বলেছি যে নট নেসেসারিলি এটা একটা প্রোডাকশন অর্গানাইজেশনই হতে হবে, এটা একটা সার্ভিস অর্গানাইজেশন, যেমন ইউনিভার্সিটিও হতে পারে। এমন কিছু রুল যেটা বুয়েটের যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো প্রতিষ্ঠান, যেমন মেডিকেল সেন্টার, ডিএসডব্লিউ অফিস, এরকম প্রতিটা অফিসের জন্য যেটা প্রযোজ্য, সেগুলো কোয়ালিটি ম্যানুয়াল আকারে থাকে, কোয়ালিটি ম্যানুয়াল, যেটা পুরো অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য। আর প্রতিটা ফাংশনের জন্য, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য যে আলাদা রুলস এন্ড রেগুলেশন, সেগুলোকে বলে প্রসিজিওরস অর ওয়ার্ক ইনস্ট্রাকশন, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য। যেমন মেডিকেল কিছু রুল থাকবে গোটা বুয়েটের সবার জন্য প্রযোজ্য, মেডিকেল সেন্টার, আইপি ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সবার জন্য প্রযোজ্য, এমনকি ডিএসডব্লিউ অফিস, এমনকি ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স অফিস সবার জন্য প্রযোজ্য, ক্যাফেটেরিয়ার জন্য প্রযোজ্য। এগুলো হচ্ছে কোয়ালিটি ম্যানুয়াল। আর যেগুলো নির্দিষ্ট একটা অংশের জন্য প্রযোজ্য, বাকিদের জন্য প্রযোজ্য না, যেমন মেডিকেল সেন্টারের কিছু রুল থাকবে যেটা আইপি ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য না। মেডিকেল সেন্টারের কিছু রুল থাকবে যেটা পাওয়ার প্ল্যান্ট, বুয়েটের পাওয়ার প্ল্যান্টের জন্য প্রযোজ্য না। এগুলো প্রসিজিওর বা ওয়ার্ক ইনস্ট্রাকশন আকারে থাকে। আর তৃতীয় ধাপের ডকুমেন্টেশন হচ্ছে রেকর্ড, এবং প্রতিটা কাজের রেকর্ড মেনটেন করতে হবে, কারণ অডিট যখন আসবে 3 বছর পর, তখন ওরা রেকর্ড দেখতে চাবে যে তুমি সত্যি তোমার পুরানা রেকর্ড কি প্রমাণ করে। 3 লেভেলের, এটা 2008 ভার্সন এখানে বলা আছে, যদিও আমি একটা কথা বলেছি যে আমরা পড়ছি 2015 ভার্সন, কিন্তু এখানে 2008 ভার্সন কথাটা রাখা হয়েছে কারণ এই যে একটা স্ট্রাকচার, এটা 2008 ভার্সন পর্যন্ত ছিল কম্পালসারি, কিন্তু 2015 ভার্সনে এটাকে অপশনাল করে দেওয়া হয়েছে যে তুমি চাইলে এরকম স্ট্রাকচার ফলো করতে পারো, তুমি যদি না চাও তুমি এই রকম রিজিড স্ট্রাকচার ফলো না করলেও চলবে, তবে ইট শুড ফলো আইএসও গাইডলাইন্স। এর বাইরে যাওয়া যাবে না, আইএসও গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না। কিন্তু এইরকম যে 3টা লেভেলের রিজিড একটা স্ট্রাকচার, এটা 2008 ভার্সন পর্যন্ত ছিল কম্পালসারি, 2015-তে এটাকে অপশনাল করা হয়েছে, তবে হাইলি এনকারেজ করা হয়েছে যে তুমি এরকম ডকুমেন্টেশন সিস্টেম রাখতে পারো, রাদার বেনিফিশিয়াল। আইএসও তোমাদের যে ইন্টারনাল অডিটের কথা বললাম, অডিট তাহলে 2 রকমের, একটা হচ্ছে এক্সটার্নাল অডিট, একটা হচ্ছে ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটটা সত্যি তোমার ইমপ্রুভমেন্টের জন্য, আর এক্সটার্নাল অডিট হচ্ছে সার্টিফিকেশনের জন্য।
এই পুরো ISO 9000 এর জিনিসগুলো দেখার জন্য একজন টপ ম্যানেজমেন্ট প্রফেশনালকে নিয়োগ করা হয়। টপ ম্যানেজমেন্ট মাস্ট বি ফ্রম টপ ম্যানেজমেন্ট। ওনার ডেজিগনেশনই হয় কোয়ালিটি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ, QMR। টপ ম্যানেজমেন্ট থেকে QMR। তেমনি এনভায়রনমেন্ট ISO 14000 এর জন্য একজন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে, তার ডেজিগনেশন হবে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ, EMR। আজকাল অনেক অর্গানাইজেশন যেটা করছে যে একজন QMR থাকবে, একজন EMR থাকবে, একজন আদার OSAS এর জন্য একজন থাকবে, একজন ISO 15000 এর জন্য থাকবে, 18000 এর জন্য থাকবে, এরকম ভিন্ন ভিন্ন কমপ্লায়েন্স সিস্টেমের জন্য ভিন্ন ভিন্ন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ না করে একজনকেই দিই যে সবগুলো দেখাশোনা করবে। সেক্ষেত্রে তার ডেজিগনেশন কোয়ালিটি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভও হবে না, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভও হবে না, তার ডেজিগনেশন হবে শুধুই MR, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ। MR, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ। এটা আমাদের লাস্ট স্লাইড, এগুলো আমরা বলেছি অলরেডি। অডিট অ্যান্ড সার্টিফিকেশন, আমরা একটু আগে বললাম যে অডিট দুই ধরনের, ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট। ইন্টারনাল অডিট হচ্ছে তোমার নিজস্ব ম্যান পাওয়ার দিয়ে রেগুলার বেসিসে করবে, এটার ফ্রিকোয়েন্সি অফ অডিট অনেক বেশি, প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি দিন হতে পারে, প্রতি মাসে হতে পারে। আর এক্সটার্নাল অডিটটা একটা সার্টেন ইন্টারভ্যালে হয়, ইন্টারভ্যালটা 6 মাস থেকে 3 বছর। 6 মাস থেকে 3 বছর মানে 6 মাস পর পর যে অডিট হয় সেটাকে বলে সার্ভেইলেন্স অডিট। এটা একটা ব্রিফ অডিট, সংক্ষিপ্ত অডিট। এই সময় সার্টিফিকেটটা সাধারণত ক্যান্সেল হয় না, কিন্তু প্রতি 3 বছর পর পর সার্টিফিকেট আগেরটা রিনিউ করতে হয়, তা নাহলে আগের সার্টিফিকেটটা আর অ্যাকসেপ্টেবল না আফটার 3 ইয়ার্স। তখন এটা একটা এক্সটেন্সিভ অডিট হয়, ফুল ফ্লেজেড অডিট হয়, সেটাকে বলে রিনিউয়াল অডিট, সার্টিফিকেশন রিনিউয়াল অডিট, নতুন করে রিনিউ করতে হয়, তা না হলে পুরোনো সার্টিফিকেট বাতিল হয়ে যায়। এটা 3 বছর পর পর অডিট করতে হয়। তবে ওই এক্সটার্নাল বডি প্রতি 6 মাস পর পর আসতে পারে, এটাকে বলে সার্ভেলেন্স অডিট, জাস্ট তোমাকে একটু চাপের মধ্যে রাখা যে তুমি ঠিক মতো কাজ করছো কিনা সেটা দেখার জন্য 6 মাস পর পর আসতে পারে, এটা সার্ভেলেন্স অডিট। তো এখানে আমাদের ISO 9000 শেষ। আমি ISO 14, তোমাদের যদি এনভায়রনমেন্ট পড়াই, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট যদি পড়াই 4-1-এ, তাহলে আমি ISO 14000ও পড়াবো। ওকে, তো তোমাদের এখানেই শেষ। তোমাদের আগামীকাল রবিবার তোমাদের ক্লাস টেস্ট আছে চ্যাপ্টার 10 and 11 এর উপর। তোমাদের আগেই আমি গুগল ক্লাসরুমে নোটিশ দিয়ে জানিয়েছিলাম, আগামীকাল সকাল 10টায়। ওকে, থ্যাংক ইউ।